দুই ধাপে সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ত্রিদেশীয় সিরিজের অনুশীলন ক্যাম্প আজ। স্পেন থেকে যোগ দিয়েছেন নতুন সহকারী ও গোলরক্ষক কোচ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এই মুহূর্তে চট্টগ্রামে বাংলাদেশের টিম হোটেলের সামনে আছেন সহকর্মী সাব্বির মিথুন। দলের সবশেষ আপডেট জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের সামনে, যেখানে বাংলাদেশ দল এবং ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল দুই দলই কিন্তু অবস্থান করছে। গতকাল এক ওয়ানডে ম্যাচের ধকল কাটাতে আজ কোনো ধরনের আনুষ্ঠানিক অনুশীলনের ব্যবস্থা ছিল না। ইংল্যান্ড দল কিংবা বাংলাদেশ দল তারা কোনো দলই কিন্তু আজ আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি নেয়নি, তবে ঐচ্ছিক অনুশীলনের সুযোগ ছিল। যদিও বা আমরা সকাল নাগাদ এই টিম হোটেলে চলে এসেছি এবং এখান থেকে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলনের জন্য মাঠের দিকে যায়নি। ধারণা করা হচ্ছে গতকালকে যে 100 ওভারের যে ধকলটা গিয়েছে তা কাটাতে এবং ফরম্যাট যে বদল হচ্ছে, অর্থাৎ 9 তারিখে ওয়ানডে থেকে টি-20 সিরিজে বদল হবে এবং টি-20-র যে একটা মাইন্ডসেট সেটা তৈরি করতেই আজ সম্পূর্ণ ধরনের বেড রেস্ট কাটাবে ক্রিকেটাররা। তবে শেষ ম্যাচে যে জয় দিয়ে শেষ করেছে টাইগাররা, সেটা কিন্তু দারুণ আত্মবিশ্বাস যোগাবে টি-20 সিরিজের আগে। ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ হেরে যে ধাক্কাটা বাংলাদেশ দল খেয়েছিল, চট্টলায় এসে কিন্তু সেই ভাগ্যটা পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ এড়িয়েছে। 50 রানের সে জয়টা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলের বড় স্বস্তির কারণ। শুধুমাত্র সিরিজ হেরেছে সেই ব্যাপারটাকে একপাশে রাখলে সিরিজে এমন একটা জয় বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য এবং সেই জয়টা তুলে নিয়ে বাংলাদেশ দলের লক্ষ্য টি-20 সিরিজটা ভালো করবে। চট্টগ্রামে টি-20 সিরিজের প্রথম ম্যাচ শেষে আবারও মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরে যাবে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ এবং সেখানে ইংল্যান্ড সিরিজের বাকি 2 ম্যাচ শেষ করে তারপর কিন্তু এই 7 বছর পরে ইংল্যান্ডের যে বাংলাদেশ সফর ছিল সেটা সমাপ্তি টানবে। অর্থাৎ চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল চাইবে জয় তুলে নিয়ে এগিয়ে থেকে ঢাকায় ভালো কিছু একটা করতে। এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কোনো দিনই টি-20 সিরিজ জেতেনি এবং টি-20তে বাংলাদেশ দলের যেভাবে সাম্প্রতিক পারফরমেন্স, তাতে খুব একটা প্রত্যাশার সুযোগও নেই। ওয়ানডে ফরম্যাট যেটা টাইগারদের প্রিয়, সেই ওয়ানডে ফরম্যাটে কিন্তু জিততে পারেনি, তবে টি-20 ফরম্যাটে তাদের জয়ের লক্ষ্য থাকবে। এখন পর্যন্ত চট্টগ্রামে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন। শত সমালোচনার পরও সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন নিয়ে অনড় টাইগার টিম ম্যানেজমেন্ট। 3 নম্বরের দুর্দান্ত সাকিবকে সরিয়ে শান্তকে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনায় অটল ক্যাপ্টেন তামিম ইকবাল। ওয়ানডে সিরিজ হারের পর তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এবার আর ব্যাটিং পজিশন পরিবর্তন হবে না বিশ্বসেরা অলরাউন্ডারের। দলের স্বার্থ বিবেচনায় খেলতে হবে মিডল অর্ডারেই। এ যেন নিজের পায়ে নিজেরই কুড়াল মারা। পকেটে সবচেয়ে বড় অস্ত্রটাকে রেখে জং ধরা বন্দুক দিয়ে যুদ্ধে নামার চিন্তা। বিশ্বসেরা ক্রিকেটার স্কোয়াডে থাকবার পরও দলীয় স্বার্থের ধোয়া তুলে বাংলাদেশের ক্রিকেটকে ঠকানো, বলছি তামিম সাকিবের কথা না। নতুন করে বন্ধুত্ব ইস্যুতে কোনো বক্তব্য নয়, এবার সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন ঠিক করে দিলেন ওয়ানডে অধিনায়ক। সাকিবের নিষিদ্ধ হওয়ার আগের বছরটার কথা যদি মনে থেকে থাকে, তাহলে সবাই জানেন ওয়ানডে ক্রিকেটের 3 নম্বরে তিনি ঠিক কি করতে পারেন। একা হাতে 2019 বিশ্বকাপটাকে রাঙিয়েছিলেন মিস্টার 75। সেবারও টিম ম্যানেজমেন্টের কোনো আগ্রহ ছিল না সাকিবকে নিয়ে, কিন্তু দায়িত্ব নিয়ে সাকিব যা করেছিলেন তা তো এখন ইতিহাস। অথচ ঠিক পরের বিশ্বকাপের আগে আবারও টিম ম্যানেজমেন্টের গোয়ার্তুমির শিকার সাকিব। টিম কম্বিনেশনের দোহাই দিয়ে পছন্দের জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়কে। অথচ পরিসংখ্যানের দিকে তাকালে অবাক হতে হবে সবাইকে। 3 নম্বরে 36 ম্যাচে সাকিবের রান 1539, গড় 49.64, যা 3 নম্বরে ব্যাট করা যে কোনো বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। স্ট্রাইক রেটটাও দুর্দান্ত, 86.80, 50 আছে 13টা আর সেঞ্চুরি 2টো। 4 নম্বরে নামলেই সাকিবের রান এবং গড় দুটোই কমে যায়। স্ট্রাইক রেট কমে দাঁড়ায় 76 আর গড় নামে 41-এ। 5-এ সে তুলনায় ভালো হলেও কোনো অবস্থাতেই তা তুলনা হয় না ওয়ান ডাউন পজিশনের সঙ্গে। মিডল অর্ডারে 128 ম্যাচে সাকিবের রান 4000 থেকে 7 কম, গড় 35.5 আর স্ট্রাইক রেট
84। The way he batted, especially with the tail-enders. কিন্তু এসব কোনো কিছুই ধর্তব্যের মধ্যে নিতে রাজি নন বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। তার পরিষ্কার কথা, সাকিবের ব্যাটিং পজিশন হবে 4 কিংবা 5 এবং এটাই চূড়ান্ত। কারণ হিসেবে নতুনদের সুযোগ দেওয়ার কথা বলা হলেও সেটা যে খুব কাজে আসছে তাও কিন্তু নয়। এই সিরিজে শান্ত 3-এ নেমে 2টো 50 করেছেন ঠিকই, কিন্তু আধুনিক ক্রিকেটের সঙ্গে স্ট্রাইক রেট কতটা মানানসই তা তো সবারই জানা। যদিও এগুলো কিছুই মানার ধারে নেই টাইগার টিম ম্যানেজমেন্ট। তাদের যে একটাই কথা, বিচার মানি কিন্তু তালগাছটা আমার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজ যে হারের পাশাপাশি ব্যাটে বলের পরিসংখ্যানে অনেক পিছিয়ে টিম বাংলাদেশ। ব্যাট বলের মুন্সিয়ানায় একমাত্র সাকিব আল হাসান ছাড়া নেই কোনো বাংলাদেশে। অন্যদিকে রান কিংবা উইকেট সব জায়গাতেই ইংলিশদের দাপট চোখে পড়ার মতো। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার কে, সেটা খুঁজতে গিয়ে হয়তো সমতার কথাই ভেবেছেন নির্বাচকরা। কারণ ম্যাচ সেরা যেহেতু সাকিবের হাতে গেছে, সেহেতু ফ্যান্টাসি পয়েন্টে 1 নম্বরে থাকবার পরেও আদিল রশিদকে শুধুমাত্র উইকেট সংখ্যার বিবেচনায় এগিয়ে রাখাটাকে সেরকমই মনে হয়। তবে এই একটা মানুষ ছাড়া সিরিজের ব্যাট বলের পরিসংখ্যানে বড্ড নাজুক বাংলাদেশিদের অবস্থান। দলের দায়িত্বশীল ব্যাটার এবং বোলারদের যাচ্ছে তাই পারফরমেন্স শুধু সিরিজটাই হারায়নি বাংলাদেশকে, প্রিয় ফরম্যাটে মাথাও নিচু করেছে সমর্থকদের। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের সেরা ব্যাটার জেসন রয় 2 ম্যাচে 23 রান করেও তার 1 নম্বরে থাকার রহস্য মূলত দ্বিতীয় ওয়ানডেতে 132 রানের ইনিংসটি। সিরিজের রয়ের মোট রান 155। তালিকার 2 নম্বরে আছেন বাংলাদেশের জান সাকিব আল হাসান। 3 ম্যাচে 250-তে তার রান 141। 3 নম্বর জায়গাটা সিরিজের আরেক সেঞ্চুরিয়ান দাউদ মালানের। আর এই তালিকায় 5 নম্বরে উকি দিচ্ছে নাজমুল হোসেন শান্তর নাম। 3 ম্যাচে তার রান 111। সমান রান করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলারও। উইকেট শিকারীর তালিকাতেও 1 নম্বরে ইংলিশরা আদিল রশিদ। এই লেগির বোলিং কারিশমার সামনে মুখ থুবড়ে পড়েছেন টাইগার ব্যাটাররা। 3 ম্যাচে তার উইকেট সংখ্যা 8। 2-এ আছেন 6 উইকেট নেয়া পেসার স্যাম কারেন। সমান 6টি উইকেট আছে সাকিব আল হাসানেরও। তবে কারেন এগিয়ে আছেন 1 ম্যাচ কম খেলায়। 6টি উইকেট বাংলাদেশের আরেক বাঁহাতি অর্থোডক্স তাইজুলের পকেটেও আছে, আর 5টা উইকেট জফরা আর্চারের। সর্বোচ্চ ইনিংস জেসন রয়ের 132, সঙ্গে আছে দাউদ মালানের অপরাজিত 114। পরের জায়গাটা জস বাটলারের। দ্বিতীয় ম্যাচে তার করা 64 বলে 76 রানে ভর করেই 300 পেরিয়েছিল থ্রি লায়নরা। সাকিবের 250-র একটা আছে সর্বোচ্চ ইনিংস তালিকার 4 নম্বরে। চট্টগ্রামে জয়ের দিনে 75 রান করেন সাকিব, আর একই ম্যাচে মুশির 70 রানও আছে এই তালিকায়। স্ট্রাইক রেটে স্বাভাবিকভাবেই এগিয়ে ইংল্যান্ডের ক্রিকেটাররা। 100-র বেশি রেটে খেলেছেন একমাত্র ইংলিশ কাপ্তান জস বাটলার। রয়ের স্ট্রাইক রেট 95-এর ঘরে। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটটাও সাকিবের 92.76। আর টাইগারদের প্রতিষ্ঠিত বাকি ব্যাটারদের দিকে তাকালে লজ্জা পাবে পরিসংখ্যানও। তামিম, রিয়াদ, মুশিজে আছেন 60-এর ঘরে। যদিও এই স্ট্রাইক রেট এভারেজ নিয়ে টাইগার ক্যাপ্টেন ভাবেন কিনা সন্দেহ আছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। 2 সপ্তাহের অনুশীলন করতে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফুটবলারদের একাংশ নিয়ে ইতোমধ্যে মদিনায় প্রথমবারের মতো ট্রেনিং সেশন সেরেছেন হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা। স্পেন থেকে দলের সঙ্গে যোগ দিয়েছে নতুন 2 কোচ। আজ থেকে পুরোদমে অনুশীলন শুরু। মরুর বুকে পাতা হয়েছে জামাল ভুঁইয়াদের ক্যাম্প। ঘরের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্ট, লক্ষ্যটা 20 বছরের শিরোপা খরা ঘোচানোর। সেজন্যই প্রস্তুতিটাও হওয়া চাই চুৎসই। নিরবিচ্ছিন্ন অনুশীলন করতে হাজার ক্রোশ দূরে সৌদি আরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকা থেকে 2 ভাগে বিভক্ত হয়ে ইতোমধ্যে নিরাপদে মদিনায় পৌঁছেছে লাল সবুজের প্রতিনিধিরা। সবাই আছেন সুস্থ। জাতীয় দলের একাংশ নিয়ে স্থানীয় সময় বিকেল 5টায় 1.5 ঘন্টার ট্রেনিং সেশন সেরেছেন হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা। দল ঘোষণায় এবার অনেক নিরীক্ষা করেছেন স্প্যানিশ কোচ। নিয়মিত প্রিমিয়ার লিগের ম্যাচ দেখে ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করেছেন। সেই দলে দীর্ঘ 2 বছর পর আবারও ডাক পেয়েছেন এলিটা কিংসলে। বাংলাদেশে নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলারের উচ্ছ্বাসটা তাই ভিন্ন।
এখানে এসে খুব ভালো লাগছে, সবাই ভালো আছি। ভিন্ন পরিবেশে ক্যাম্প করতে পারলে আমাদের অনুশীলনটাও কঠোর হবে। কোচ তার পরিকল্পনাটা আমাদের বলেছে, 2 সপ্তাহ সেই মোতাবেক অনুশীলন করতে পারলে আমাদের ফিটনেস অনেক ভালো হবে। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি ভালো করতে এই দলটা মুখিয়ে আছে। স্পেন থেকে দলের সঙ্গে সৌদি আরবে যোগ দিয়েছেন নবনিযুক্ত 2 কোচ। ক্লান্তি ছাপিয়ে পুরো দলকে মঙ্গলবারের মধ্যে মাঠে পাবে টিম ম্যানেজমেন্ট। তারপরই গোটা দলকে নিয়ে পুরোদমে শুরু হবে অনুশীলন। আমাদের যা অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের তারেক কাজী, ওরাও গতকালকে পৌঁছেছে। আমরা আজকে এসে পৌঁছেছি। আসলে আমাদের কোনো অফিসিয়াল ট্রেনিং নেই ফুল টিমের। যারা গতকালকে এসেছে তাদের সকালে জিম ছিল এবং বিকালে হালকা ট্রেনিং আছে। ইনশাল্লাহ আজকে হয়তো আমাদের টিম রেস্ট নিবে, বাকি রেস্ট নেবে এবং ফুল টিম আগামীকালকে থেকে আমরা প্র্যাকটিস করব। মদিনার আবহাওয়া ঢাকার মতোই, তাই সেখানে মানিয়ে নিতে খুব একটা বেগ পেতে হচ্ছে না জামাল ভুঁইয়াদের। প্রায় 2 সপ্তাহের ট্রেনিং শেষে 17 মার্চ দেশে ফিরবে বাংলাদেশ দল। তারপর 20 মার্চ থেকে সিলেটে শুরু হবে সিশেলস ও ব্রুনাইকে নিয়ে 3 জাতি টুর্নামেন্ট। মেহেদী নাইম, সময় সংবাদ। বাংলাদেশ যুব গেমস খেলে বাড়ি ফেরার পথে রাজশাহীর রেল স্টেশনে গ্রেফতার হওয়া কুস্তি টিমের 7 খেলোয়াড় ও কোচ জামিন পেয়েছেন। এ নিয়ে 2 দিনে মামলায় অভিযুক্ত সবাই জামিন পেলেন। এদিকে হয়রানি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মামলা ও রেলওয়ে থানার ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে জেলা ক্রীড়া সংস্থা। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদনে বিস্তারিত। পুলিশ কনস্টেবলের স্ত্রীর দায়ের করা মামলায় রাজশাহী বিভাগীয় কুস্তি টিমের 7 খেলোয়াড় ও কোচকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক লিটন হোসেন শুনানির পর জামিন মঞ্জুর করেন। চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র দাখিল করে নাই এবং জখমের কোনো ছবি দাখিল করে নাই। এ কারণে বিজ্ঞ আদালত দেখে সবকিছু দেখে বিবেচনা করে আমাদেরকে জামিন দিয়েছে। এদিন বেলা 11টায় রাজশাহী রেল স্টেশনে যুব গেমসে অংশ নেয়া কুস্তি খেলোয়াড়দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা ক্রীড়া সংস্থা। একটা খেলোয়াড় দেখা যাচ্ছে আসছে বাইরে থেকে খেলাধুলা করে, তাদেরকে না জেনে শুনে এইভাবে গ্রেফতার করা তাদের উচিত হয়নি। তারা যেন সুষ্ঠুভাবে খেলা অংশগ্রহণ করতে পারে, আবার পরবর্তী খেলাগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এটাই হলো আমাদের প্রধান দাবি। অভিযোগ এক পক্ষে নেওয়া হয়েছে, আরেক পক্ষকে দিন শেষে সারাদিন থানায় আটকে রেখে তাদেরকে দিন শেষে চালান দেওয়া হয়েছে, কাউকে হাজতে পাঠানো হয়েছে। মামলাটি হয়েছে, মামলাটি প্রত্যাহার করতে হবে। সংশ্লিষ্ট যারা এর সাথে জড়িত এবং যারা তাদেরকে গ্রেফতার করে একটি অবৈধ মামলা দিয়েছে তাদের তদন্ত করে বিচার করতে হবে। টাকা, পদক ও ব্যাগ খোয়া যাওয়ার পরও খেলোয়াড়দের অভিযোগ আমলে না নেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রাজশাহী রেলওয়ে থানার ওসির পদত্যাগ দাবি করেছেন ভুক্তভোগীরা। রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এক পক্ষের আবেদন গ্রহণ করেছেন, আর এক পক্ষ আমাদের যে খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবেদন গ্রহণ না করে 5 জন অপ্রাপ্ত খেলোয়াড় এবং 8 জন নারী খেলোয়াড়কে জেল হাজতে প্রেরণ করেছেন। আমরা চাই এই অভিযোগটা পুনরায় গ্রহণ করা হোক এবং সেই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক। গত 5 ফেব্রুয়ারি রাজশাহী রেল স্টেশনের ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার সময় এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ ওঠে দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস খেলে বাড়ি ফেরা খেলোয়াড়দের বিরুদ্ধে। পরে এ নিয়ে মামলায় পুলিশ 12 জনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। সোমবার আদালত অল্প বয়সী 5 খেলোয়াড়কে জামিন দেন। সময় সংবাদ, রাজশাহী। জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়ালো সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ SPL T20-র 4র্থ আসর। সোমবার টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 2 বছর বিরতির পর জেলার সবচেয়ে বড় এই ক্রিকেট আয়োজনে অংশ নিতে পেরে খুশি ক্রিকেটাররা, আর ঘরের মাঠে এমন আয়োজন দেখতে পেরে উচ্ছ্বসিত দর্শকরাও। জেলা পর্যায়ে এমন বড় আয়োজন ভালো মানের ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখবে বলে জানান অতিথিরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 2 বছর বিরতি দিয়ে সিরাজগঞ্জে মাঠে গড়ালো প্রিমিয়ার লিগ SPL T20। সোমবার জেলার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠে টুর্নামেন্টের 4র্থ আসরের। BPL এর আদলে শুরু হওয়া এই প্রিমিয়ার লিগে এবার অংশ নিচ্ছে 6টি দল। উদ্বোধনী খেলায় অংশ নেয় সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ লায়ন্স। প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় লায়নরা। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 126 রানের টার্গেট দেয় সিরাজগঞ্জ টাইগার্স। জবাবে 12 ওভার 1 বল খেলে 1 উইকেট হারিয়ে জয়লাভ করে সিরাজগঞ্জ লায়ন্স। উদ্বোধনী খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। ঘরের মাঠে ক্রিকেটের এমন আয়োজন উপভোগ করতে পেরে খুশি তারা, আর জেলা পর্যায়ে এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত ক্রিকেটাররা। IPL বা BPL এই ধরনের খেলা দেখছি,
ব্যাটসম্যানদের যে শটগুলি সবকিছু মিলে খুব ভালো লাগছে। আন্তর্জাতিক মানের খেলা আমার কাছে মনে হচ্ছে। আমরা সারা বছর অপেক্ষায় থাকি কখন এসপিএল এর টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে দেখে থাকি। আয়োজনটা যেন প্রতি বছর হয়ে যায় এটাই কামনা করি। জুনিয়রদের জন্য একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক ভালো ভালো প্লেয়ার খেলতে আসতেছে, তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতেছে এবং এখানে তাদের শেখার জন্য একটা বড় প্ল্যাটফর্ম বলে আমি মনে করি। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে অবশ্যই ভালো, তার কারণ আপনার এখানে যদি লোকাল প্লেয়ার পারফরমেন্স করে তো দেন আপনার ঢাকা লিগ বা বিভিন্ন পর্যায়ের লিগগুলোতে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের বাইরের লিগগুলোতে খেলতে পারবে। আয়োজকেরা জানান এবারের আসরে আন্তর্জাতিক মান বজায় রাখতে এলইডি স্ট্যাম্প, ডিজিটাল স্কোরবোর্ড সহ আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। টাইম স্ক্রিন, এলইডি স্ট্যাম্প, তারপর লাইভ স্কোর থাকতেছে আমাদের, তারপরে আরো অনেক বেশি দর্শকদের জন্য কিছু কুইজ গেম শো থাকতেছে। জেলা পর্যায় থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরিতে এমন আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জেলা পর্যায়ে সিরাজগঞ্জ আমার মনে হয় যেভাবে প্রিমিয়ার লিগ শুরু করলো অসাধারণ। আমার কাছে মাঠের যদি এনভায়রনমেন্ট যদি দেখেন যে যেভাবে ব্র্যান্ডিং করা, মাঠ সাজানো, কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে যে কোনো অংশ কম না। মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে এমন আয়োজন আরো বেশি বেশি করা হবে বলে জানান এসপিএল এর প্রধান পৃষ্ঠপোষক। শুধু যে ক্রিকেট না, ফুটবল, ভলিবল আপনারা দেখেছেন, ব্যাডমিন্টন আমরা টুর্নামেন্ট করেছি এবং আমরা আরও করব। ইসাবেলা ফাউন্ডেশন থেকে এই বিষয়গুলোকে সবসময় প্যাট্রোনাইজ করা হচ্ছে। উদ্বোধনী খেলা 36 বলে 78 রান করে ম্যাচ সেরা হন সিরাজগঞ্জ লায়ন্সের হাবিবুর রহমান সোহান। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।